দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু শঙ্খ ঘোষ সম্পর্কে জেনে নেব, তারপর আমরা কবিতার একটু রস বিচার করব, অর্থাৎ কবিতাটি পড়ে নিয়ে তার একটু বিষয়বস্তু আলোচনা করব এবং সবশেষে কবিতা সম্পর্কে আরো দু চার কথা বলে কবিতাটির কিছু এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে প্রথমে আগে শঙ্খ ঘোষ সম্পর্কে সামান্য একটু জেনে নেই। শঙ্খ ঘোষের জন্ম হয় 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি। তার জন্ম হয়েছিল ত্রিপুরার চাঁদপুর নামক অঞ্চলে, তবে তাদের পৈতৃক নিবাস ছিল বর্তমানে বাংলাদেশের বরিশাল জেলার বানরিপাড়ায়। শঙ্খ ঘোষের বাবার নাম ছিল মনীন্দ্র কুমার ঘোষ এবং শঙ্খ ঘোষের মায়ের নাম ছিল অমলাবালা দেবী। শঙ্খ ঘোষের আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ, কিন্তু শঙ্খ ঘোষ নামেই তিনি বেশি পরিচিত ছিলেন আমাদের কাছে, অর্থাৎ শঙ্খ ঘোষ নামেই তিনি বিভিন্ন লেখালেখি ইত্যাদি করে গিয়েছেন। চিত্তপ্রিয় ঘোষ তিনি কমই ব্যবহার করেছেন। ছোটবেলায় তিনি চন্দ্রপ্রভা নামক বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন। পরে তিনি 1951 খ্রিস্টাব্দে কলকাতায় অবস্থিত প্রেসিডেন্সি কলেজে থেকে পড়াশোনা করেন এবং সেখান থেকে স্নাতকে তিনি পড়াশোনা করেছিলেন। পরে অবশ্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি তিনি লাভ করেছিলেন। তিনি তার জীবনে অনেক কলেজে অধ্যাপনা করেছেন, অর্থাৎ পড়িয়েছেন। সেই কলেজগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। এছাড়াও তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সিমলা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও কিছুদিন পড়িয়েছিলেন। 1953 খ্রিস্টাব্দে কৃত্তিবাস পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম কবিতা দিনগুলি রাতগুলি। এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো যথাক্রমে মূর্খ বড় সামাজিক নয়, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা, ধুম লেগেছে হৃদ কমলে, তুমি তো তেমন গৌরী নও ইত্যাদি উল্লেখযোগ্য। শঙ্খ ঘোষের কবিতায় আছে মানব যন্ত্রণার কথা। সেই যন্ত্রণা বেদনা তিনি কোথাও কোথাও পুরাণের অবয়বে প্রকাশ করেছেন তার বিভিন্ন কাব্য কবিতায়। ইতিহাস অথবা ইতিহাসের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়েও যুগ যন্ত্রণার ছবি ভেসে উঠেছে তার বিভিন্ন কাব্য কবিতায়। তার কবিতায় আছে ভাব, আছে আবেগ, প্রেম, চেতনা, মৃত্যু, চিন্তা অথবা আত্মভাবনার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে বিভিন্ন ব্যথা তার কবিতাগুলিতে। তার কবিতা স্বপ্ন দেখায়, তার কবিতা গড়ার কথা বলে। এইভাবেই তিনি তার বক্তব্যগুলিকে তার বিভিন্ন কাব্য কবিতায় প্রকাশ করেছিলেন। তিনি অনেক ধরনের পুরস্কার পেয়েছিলেন তার জীবনে। সেই পুরস্কারগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আকাদেমি পুরস্কার, নক্ষত্র পুরস্কার, নরসিংহ দাস পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী পুরস্কার, দেশিকোত্তম পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার ইত্যাদি উল্লেখযোগ্য। এবারে আমরা কবিতাটির উৎস এবং কবিতা এবং তারপর কিছুটা আলোচনা পড়ে নেব, অর্থাৎ লিখিত আকারে দেখে নেব। প্রথমে আমরা একটু কবিতাটা পড়ে নেব। আয় আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরা তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি। আয় আরো হাতে হাত রাখি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এবারে আমরা কবিতাটির একটু বিষয়বস্তু এবং উৎস দেখে নেব। উৎস দেখো, এই কবিতাটির উৎস
জলই পাষাণ হয়ে আছে। ৩৯ সংখ্যক কবিতা থেকে এটি গৃহীত, মানে ৩৯ সংখ্যক কবিতাই এটি ২০০৪ সালে প্রকাশিত। বিষয়বস্তু দেখো এবার। ডান পাশে ধস, বাঁ পাশে গিরিখাত, মাথার উপরে বোমারু বিমান, আর পায়ের নিচে বরফের স্তূপ নিয়ে আমরা এত নিরুপায়, অসহায় ও গৃহহীন যে ভাষায় প্রকাশ করা যায় না। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের সব। কবির প্রশ্ন, এইভাবে কি আমাদের মরে যেতে হবে? এর থেকে কি কোনো উত্তরণ নেই? আয় আমরা, মানে আয় বলতে আসো, আমরা দল বেঁধে থাকি। অবক্ষয়ী সমাজ, বিপন্ন মানুষ আমরা। আমাদের তাই কোনো ইতিহাসের স্বীকৃতি নেই। আমাদের প্রকৃত ইতিহাস আজ উপেক্ষিত, আমাদের মুখ ঢাকা, আমাদের অন্যের উপর নির্ভর করে চলতে হয়। কবি আমাদের এই অবস্থাকে আমরা ভিখারি ১২ মাস বলে উল্লেখ করেছেন। আমরা শোষিত, বঞ্চিত, অত্যাচারিত হতে হতে এমন অবস্থায় পৌঁছেছি যে পৃথিবী আদৌ বেঁচে আছে কিনা সে বিষয়ে সন্দিহান। আমাদের কেউ কথা জানে না, আমরা লোকের দরজায় দরজায় ঘুরি। কিন্তু এভাবে আর কতদিন? একে কি বেঁচে থাকা বলে? তাই আমরা যে কয়জন আছি সংঘবদ্ধ হয়ে হাতে হাত রেখে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একমাত্র সংঘবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমেই অশুভ শক্তির রক্তচক্ষুকে পরাজিত করা সম্ভব। এই আশাবাদী কবিতার শেষে ধ্বনিত হয়েছে। দেখো, এটার একটি রসবিচার, মানে বিষয়বস্তুর মধ্যেই রসবিচার আমরা ঢুকিয়ে দিয়েছি। কবিতার প্রথমে কবি ধস, গিরিখাত, হিমানির বাঁধ, বোমা বারুদের গন্ধ কিংবা মানুষের বিপন্ন অস্তিত্বের কথার মধ্য দিয়ে একটা দীর্ঘশ্বাস, হাহাকার, শূন্যতায় ভরে ওঠা হতাশার যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, তাতে করুণ রসের অবগাহনী আমরা দেখতে পাই। কিন্তু হাহাকারের মধ্যেই কবিকণ্ঠ হারিয়ে যায়নি। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তিনি সবাইকে নিয়ে জীবন মৃত্যুকে পায়ে ভৃত্য করে গণ আন্দোলনের মাধ্যমে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এখানে আমরা বীর রসের স্ফুরণ দেখতে পাই। করুণ রস ও বীর রসের সংমিশ্রণে তাই কবিতাটি হয়ে উঠেছে সময়ের মুখপত্র, জ্বলন্ত স্মারক। প্রেক্ষাপট, এই কাব্যগ্রন্থটি ২০০৪ সালে প্রকাশিত। এই বিশ্ব একসময় ছিল শান্তির স্বর্গ, ছিল না নাগনাগিনীর ফোঁসফাঁস। কিন্তু সমকালীন অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা, মানবতার অপমান দেখে কবি স্থির থাকতে পারেননি। তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। এটা তো গেল উৎস এবং কিছুটা সারমর্ম। তবুও আমি ২-৪ কথা তোমাদের সাথে আলোচনা করে দিতে চাই। তবে এই আলোচনা হয়ে যাওয়ার পরেও আমরা কিছু এসএকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। আমরা এই কবিতায় দেখেছিলাম সমগ্র বিশ্ব জুড়ে চলছে সাম্রাজ্যবাদী শক্তির লেলিহান আগ্রাসন। সাধারণ মানুষ আজ দলিত, মথিত। তাই সাধারণ মানুষের বাঁচতে হলে চাই একতা। তাদের ডান দিকে রয়েছে ধস, বাঁ দিকে রয়েছে গিরিখাত, মাথার ওপর তাদের বোমারু বিমান ঘোরাফেরা করছে। এছাড়াও পায়ের তলায় তাদের রয়েছে বরফের স্তূপ। তাহলে ভাবো, উপরে নিচে ডাইনে বাঁয়ে চারিদিকেই তো সমস্যা। তাহলে সাধারণ লোক যাবে কোথায়? তাদের তো বাঁচতে হবে। তাই কবি বলেছেন, বাঁচতে হলে তাদের একতা হয়েই বাঁচতে হবে, বা ঐক্যবদ্ধ হয়েই তাদের বাঁচতে হবে। তাদের সামনে কোনো পথ ছিল না। তাদের নষ্ট নীড়, অর্থাৎ যে বাসাটুকু ছিল সেই বাসাটুকুও তাদের ধ্বংস হয়ে গিয়েছে। আসলে যুদ্ধ তাদের ঘর কেড়ে নিয়েছে। তাদের বাড়িতে যে সমস্ত বাচ্চা বাচ্চা শিশুরা ছিল, তাদেরও সেই যুদ্ধ তার করাল গ্রাসে শেষ করে দিয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যু তাদের যেন হাতছানি দিয়ে ডাকছিল। আর সাধারণ লোকের, বা আমাদের বলতে পারো, আমাদের কোনো সংস্কৃতি আগেও ছিল না, এখনো নেই। আর তাছাড়াও সাধারণ মানুষ বা আমাদের কোনো রকম ইতিহাস নেই, বা যে ইতিহাসও আছে সেই ইতিহাস সম্পূর্ণভাবে বিকৃত ইতিহাস।
শুধু বিকৃত নয়, কিছুটা আরোপিত সেই ইতিহাস। তাই সাধারণ মানুষের ভিক্ষাবৃত্তি যেন আজ শেষ সম্বল হয়ে উঠেছে। আজ সাধারণ মানুষ তাই বিপন্ন, তারা মৃত্যু প্রায়, তাদের অবস্থা চরমে গিয়ে পৌঁছেছে। এই অবস্থা থেকে বাঁচাতে পারে একমাত্র অসাম্প্রদায়িক মনোভাব, পারস্পরিক ভালোবাসা। এই সাধারণ মানুষকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে। আর এজন্য সবাইকে এক হতে হবে, একসাথে চলতে হবে, তাদের ঐক্যবদ্ধ হতে হবে, তাদের জোট বাঁধতে হবে। স্ট্রেংথ অফ ইউনিটি একটি কথা রয়েছে ইংরেজিতে, সেই মন্ত্রে সবাইকে উজ্জীবিত হতে হবে। এ কথা মনে করেছেন আমাদের কবি শঙ্খ ঘোষ। সম্মিলিত শক্তির একসাথে জোগাড় করে সেই যে সাম্রাজ্যবাদী শক্তি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের। পারস্পরিক সৌহার্দ্য ও বিশ্বাস এবং পারস্পরিক ভালোবাসাই পারে এই পৃথিবীকে পুনরুজ্জীবন দান করতে বা পুনরুজ্জীবিত করতে। আসলে ঐক্য চেতনাই এই কবিতাটির প্রতিটি ছত্রে ছত্রে যেন ভেসে বেড়াচ্ছে, বা প্রতিটি ছত্রে ছত্রে যেন কবি আমাদের সামনে তুলে ধরেছেন। আর তেমন কিছু বলার নেই, কবিতাটি এই পর্যন্তই ছিল। এবার আমরা কিছুটা এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমাদের বায়ে কি? আমাদের বায়ে রয়েছে গিরিখাত। আমাদের ডান পাশে কি? আমাদের ডান পাশে রয়েছে ধস। আমাদের মাথায় কি? আমাদের মাথায় রয়েছে বোমারু বিমান। আমাদের পায়ের নিচে কি? আমাদের পায়ের নিচে রয়েছে হিমানির বাঁধ। ঘর কি হয়েছে? আমাদের ঘর উড়ে গেছে। শিশুদের সব কোথায় রয়েছে? শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এর পথ নেই আর। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো আমাদের কোনো উপায় নেই, আরো বেঁধে বেঁধে থাকি। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো একসঙ্গে একাত্ম হয়ে থাকতে হবে আমাদের। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? অর্থ লেখো। এ মানুষের ঘরবাড়ি, আত্মীয় পরিজনকে কেড়ে নিয়েছে যুদ্ধ। চারিদিকে প্রচণ্ড প্রতিকূল পরিবেশে অসহায় মানুষ কি তবে মৃত্যুমুখে পতিত হবে? তাদের ইতিহাস নেই কেন? মানুষের যে ইতিহাস পাঠ্য বইয়ে পাওয়া যায় তা হয় বিকৃত, না হলে আরোপিত। তাই সেই ইতিহাসের উপযোগিতাও নেই। অথবা এমনই ইতিহাস আমাদের চোখমুখ ঢাকা। অর্থ কি? এ যে ইতিহাস ছাত্রপাঠ্য, তাতে সাধারণ মানুষ কোথায়? সাধারণ মানুষ, পরিশ্রমী মানুষ, অসহায় মানুষ সেখানে উপেক্ষিত। তা ভিখারি 12 মাস। অর্থ কি? সাধারণ মানুষ সর্বহারা, চিরকালই উপেক্ষিত, বঞ্চনার শিকার, তাই তারা ভিখারি। পৃথিবী হয়তো বেঁচে আছে। অর্থ কি? যার নিজের অস্তিত্ব বিপন্ন সে কি অন্যের খোঁজ করে? সাধারণ মানুষ খাদ্যের কিনারে, তাই পৃথিবী বেঁচে থাকার ব্যাপারে ইতিবাচক হলেও তাদের মনে সংশয় আছে। পৃথিবী হয়তো গেছে মরে। অর্থ লেখো। প্রবল সংকটের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে দোলায়িত সাধারণ মানুষের কাছে পৃথিবীর অস্তিত্ব এই আছে, এই নেই। আমাদের কথা কে বা জানে? এ কথা বলার কারণ কি? সাধারণ মানুষ চিরকালই উপেক্ষিত, অবহেলিত, অনাদৃত। তাদের কথা সত্য শিক্ষিত বুর্জুয়া সমাজ জানে না, জানার চেষ্টাও করে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থ লেখো। সাধারণ মানুষ চিরকালই উপেক্ষিত, বেঘর, তাই তাদের যিনি যাযাবরের মতো ঘুরে বেড়াতে হয়, মানে মিনি যাযাবরের মতোই ঘুরে বেড়াতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিছুই কোথাও যদি নেই। অর্থ কি? সাধারণ মানুষের জন্য পৃথিবীতে কোথাও কোনো আশার আলো নেই। আরো হাতে হাত রেখে। অর্থ কি?
সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। হাতে হাত রেখে একসঙ্গে রুখে দিতে হবে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। অর্থ কি? সর্বহারারা যেন অন্য গ্রহের জীব, সভ্য সমাজের অংশ হয়েও তারা যেন নেই রাজ্যের বাসিন্দা। তাই পৃথিবীর বেঁচে থাকা বা মরার সঙ্গে তাদের যোগ নেই। আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতা হলেন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, সুবোধ সরকার। সঠিক উত্তর শঙ্খ ঘোষ। আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা, ধুম লেগেছে হৃদ কমলে, জলই পাষাণ হয়ে আছে। সঠিক উত্তর জলই পাষাণ হয়ে আছে। শঙ্খ ঘোষ যে ছদ্মনাম ব্যবহার করতেন? কুন্তক, রুদ্রট, দণ্ডী, হরিদাস সিদ্ধান্ত বাগীশ। সঠিক উত্তর কুন্তক। আমাদের ডান পাশে কি? বাঁধ, ধস, বটগাছ, উপত্যকা। সঠিক উত্তর ধস। আমাদের বাম পাশে কি? গিরিখাত, ধস, নদী, উপত্যকা। সঠিক উত্তর গিরিখাত। আমরা ভিখারি 12 মাস। উদ্ধৃতাংশে আমরা কিসের প্রতীক? ভিখারি, বাংলার মানুষ, ভারতের মানুষ, শ্রমজীবী সাধারণ মানুষ। সঠিক উত্তর শ্রমজীবী সাধারণ মানুষ। আমাদের ডান পাশে ধস। ধস কিসের প্রতীক? বন্যার, সামাজিক বিভেদের, সামাজিক অবক্ষয়ের, উদ্বাস্তু জীবনের। সঠিক উত্তর সামাজিক অবক্ষয়ের। আমাদের যা নেই তা হলো মানবিকতা, মূল্যবোধ, ইতিহাস, হৃদয়। সঠিক উত্তর ইতিহাস। পায়ে পায়ে যা থাকে তা হলো পিচ ঢালা রাস্তা, বন্ধুর মেঠো পথ, গভীর খাত, হিমানির বাঁধ। সঠিক উত্তর হিমানির বাঁধ। আমাদের কথা কে বা জানে? আমরা কারা? বিদ্রোহের ধ্বজাধারী, তরুণের দল, শোষণক্লিষ্ট শ্রমজীবী মানুষ, কবি নিজেই। সঠিক উত্তর শোষণক্লিষ্ট শ্রমজীবী মানুষ। আমরাও তবে এইভাবে কি করতে পারি? হাসতে পারি, হাসাতে পারি, গাইতে পারি, মরতে পারি। সঠিক উত্তর মরতে পারি। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? ক্ষতিগ্রস্ত বাড়িঘর, মানুষের ছিন্ন ভিন্ন মৃতদেহ, যুদ্ধ বিমান, শিশুদের শব। সঠিক উত্তর শিশুদের শব। আমরা ভিখারি 12 মাস। কবির এই রূপ মনে হওয়ার কারণ কি? মানুষের দারিদ্র্য দেখে তিনি ব্যথিত, মানুষের চাহিদা দেখে তিনি লজ্জিত, মানুষের হতাশা দেখে তিনি ক্ষুব্ধ, মানুষের দুঃখ দেখে তিনি কাতর। সঠিক উত্তর মানুষের চাহিদা দেখে তিনি লজ্জিত। আমাদের পথ নেই আর। পথ না থাকার অর্থ কি? কোনো উপায় নেই, কোনো বাসস্থান নেই, কোনো ইতিহাস নেই, চারিদিকে অজস্র বাধা। সঠিক উত্তর কোনো উপায় নেই। কিছুই কোথাও যদি নেই তবু আয় আরো বেঁধে বেঁধে থাকি। পরস্পর হাতে হাত রেখে বাঁচতে হবে। সংঘবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে বাঁচতে হবে। উপরের সব তথ্যই সঠিক। সঠিক উত্তর উপরের সব তথ্যই সঠিক। আমাদের ঘর গেছে উড়ে। ঘর কোন কারক? কর্তৃকারক,
কর্মকারক, অপাদানকারক, অধিকরণকারক। সঠিক উত্তর কর্মকারক। আমাদের শিশুদের সব। শিশুদের শব্দে যে বিভক্তি আছে দের, র, এর, শূন্য। সঠিক উত্তর এর বিভক্তি। পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবী কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, অপাদানকারক, অধিকরণকারক। সঠিক উত্তর কর্তৃকারক। আমরা ভিখারি 12 মাস। 12 মাস যে প্রকার সমাস। বহুব্রীহি, মধ্য পদলোপী কর্মধারয়, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস। সঠিক উত্তর দ্বিগু সমাস। আমরা শব্দটির সমাস যে শ্রেণীর। বহুব্রীহি, কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব সমাস। সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস।